আমি বিশ্বকর্মা মালাকার, আমি ছবি তুলি। আপনাদের দুটো ছবি তুলব। নমস্কার। এই মুহূর্তে কথা হবে বাপ্পা ও তার দলবলের পরিচালনায় ছবিওয়ালা সিনেমাখানি নিয়ে। এমনিতে বলা হয়েছিল এটা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ সিনেমা। আসলে তারা বলতে চেয়েছিলেন পূর্ণ দৈর্ঘ্যের একটি সিনেমায় সম্পূর্ণ নায়ক রূপে সম্পূর্ণ একটা বড় চরিত্রে অভিনয় করা শেষ সিনেমা। কেননা এই কথাটা বলার পেছনে একটি যুক্তিও রয়েছে। এই ছবিওয়ালা সিনেমাখানি 24শে জুলাই আমাদের কাছে এসে পৌঁছেছে উল্টো রথের দিনে। তবে এই সিনেমাটি আমার দেখার সুযোগ হয়েছিল মাত্র ৩৫ জন নির্বাচিত দর্শক নিয়ে প্রদর্শিত একটি প্রেক্ষাগৃহে। আর সেই 13ই মেতে আমি এই সিনেমাখানি দেখে ফেলেছিলাম। কিন্তু সেই সময় সব ভিডিও করলেও এই সিনেমাখানির পর্যালোচনার ভিডিও আমি করিনি, এবং তার পিছনে কারণ ছিল তখনও মুক্তি পায়নি সিনেমাখানি, আর পাশাপাশি একটি ব্যক্তিগত কারণও ছিল। এই ছবিওয়ালা সিনেমাটির গল্প একজন ফটোগ্রাফারের গল্প, একজন চিত্রগ্রাহকের গল্প। আপনারা অনেকেই আমাকে যারা পছন্দ করেন, আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা জানেন আমি 1986-87 সাল থেকে এই পেশাতেই জড়িত রয়েছি। এই চিত্রগ্রাহক হিসাবে দীর্ঘ পথ চলায় আমাকেও অনেক উপর নিচ দেখতে হয়েছে, উঠাই গিরাই দেখতে হয়েছে। সেই কারণে এই সিনেমাটা দেখতে গিয়ে আমি বড় আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আর আরেকটা তো আবেগের কারণ ছিলই, তখন তো আরও বিশেষ করেছিল 29শে মার্চ চলে গেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তবে এই ছবিওয়ালা দেখেছিলাম 13ই মে, আগেই বললাম। সেদিন এই বেদনাটা প্রত্যেকের মধ্যে ডুকরে ডুকরে কেঁদে উঠেছিল। প্রত্যেকের চোখের জলে সিদ্ধা স্কাইয়ের ওই প্রেক্ষাগৃহ প্রাঙ্গণ একেবারে সিক্ত হয়ে গেছিল। ছবিওয়ালা সিনেমায় যেটা মূল গল্পের ধারক এবং বাহক বলা যেতে পারে, মানে গল্পটা যেটার উপরে নির্ভর করে এগোবে, সেটা হচ্ছে ওই ফটোগ্রাফি। এই ফটোগ্রাফির নেশাটা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করেছেন সেই বিশ্বকর্মা মালাকারের এসেছিল তার বাবার কাছ থেকে। এখানে বলে রাখি, এখানে বাবার চরিত্রেও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন। শুধু ঘষা কাচের একটি চশমা আর সাজসজ্জার একটু পরিবর্তন করে দুই একটি দৃশ্যে তাকে তুলে ধরা হয়েছে। আর এটিও একটি কারণ ছিল রাহুলের এই সিনেমাটির প্রতি আসক্তি আসার, অভিনয় করার ইচ্ছা জাগরিত হবার। আর এছাড়াও পরিচালক বাপ্পা কোনো না কোনোভাবে এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বলে মানুষটির কাছে কৃতজ্ঞ ছিল। তিনি যখন প্রথম পরিচালনা করতে এসেছিলেন তখন এই রাহুলই তাকে সাহায্য করেছিল বিভিন্নভাবে। আর সেই সূত্র ধরেই ছবিওয়ালা সিনেমাতে রাহুলের প্রবেশ। ওই মুখ্য চরিত্র যার নাম বিশ্বকর্মা মালাকার। গল্পের ছলে আজকে একটু রিভিউটা করব। আজকে কিন্তু ওই গুণগত মান, ওই কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো, এই ছবিওয়ালা সিনেমা নিয়ে সেই কাটাছেড়া করার খুব একটা জায়গা নেই। দর্শক যারা দেখছেন প্রত্যেকে কিন্তু প্রশংসা করছেন। আর সব থেকে বেশি বড় কথা যেটা, সেটা হচ্ছে 1.5 ঘন্টা ধরে সিনেমাটা চলার পরে যখন শেষ হচ্ছে, ক্লাইম্যাক্স দৃশ্যের পরে ওই দর্শক আসন ছেড়ে কেউ বেরিয়ে যেতে পারছেন না। এবার চলে আসি ছবিওয়ালা সিনেমাখানির গল্পটা কি। ছোট্ট করে যদি বলতে হয়, আবারও বলি, একজন ফটোগ্রাফারের গল্প। যে ফটোগ্রাফারের নাম বিশ্বকর্মা মালাকার, যেই ফটোগ্রাফার এই ফটোগ্রাফির যে শিল্পকলাটা পেয়েছিল সেটা তার রক্তেই ছিল, তার বাবার থেকে। আর পাশাপাশি তার বাবারই রেখে যাওয়া একটা পুরাতন স্টুডিও ফ্লোর তার কপালে জুটেছিল। কিন্তু এছাড়া তার কিচ্ছু ছিল না। সে যে থাকতো সেটাও ভাড়া বাড়ি। এবার দিন বদলেছে, টেকনোলজি একটু একটু করে বদলে যাচ্ছে। সময়কালটা কিন্তু তখনও ওই অ্যানালগ জামানা, মানে তখনও ফিল্ম ক্যামেরায় ছবি তোলা হতো বলে ওরকমই একটা আভাস তুলে ধরা হয়েছে। এই সিনেমাটির নাম প্রথমে কিন্তু নেগেটিভ ছিল এই কারণেই, কেননা এখন তো নেগেটিভে আর ছবি তোলা হয় না। এইবার যখন টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আধুনিকতার মোড়কে প্রত্যেকটা মুহূর্তে মানুষ নিজেকে বুড়ে ফেলতে চাইছে, তখন ওই স্টুডিও চত্বরটাও বদলাচ্ছে। পাশেই একটা ঝাঁ চকচকে স্টুডিও তৈরি হয়েছে। আমাদের যে পারিবারিক অনুষ্ঠানগুলো হয়, বিশেষ করে বিয়ে বাড়ি হয়, সেখানে ওই ধরনের স্টুডিও থেকেই ডেকে নিয়ে যাওয়া হয় আমাদেরকে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আমাদের ফটোগ্রাফার হিসাবে। অনেকে সম্মান করেন, অনেকে আবার সম্মান করেন না ফটোগ্রাফারদের। সব শেষে একেবারে যখন সমস্ত আলো নিভে যাওয়ার উপক্রম হয়, খাবার প্রায় শেষ হয়ে যায়, তখন মনে পড়ে, দাদা খেয়েছেন, আসুন খেয়ে নিন কিছু। কিন্তু তার আগে এক গ্লাস জলও হয়তো কপালে জোটে না। এই রকম একটা কঠিন পরিস্থিতিতে রাহুল কিন্তু ওই যাত্রাতেও
পিছিয়ে ছিল। মানে কোনো সামাজিক অনুষ্ঠানে তার ডাক নেই, কেননা সে তো অনেক পুরাতনপন্থী, তার তো বর্তমান সময়কাল অনুযায়ী কোনো জিনিসপত্রই নেই, স্টুডিওটাও পুরনো, ক্যামেরাটাও পুরনো, তাকে কেউ তো ডাকবে না কোনো সামাজিক অনুষ্ঠানে। সে যে বড় পিছিয়ে পড়া মানুষ, তার শিল্পের কোনো কদর নেই, তাই তাকে ডাকতেও সবাই ওই মৃত ব্যক্তির ছবি তুলতে। মানুষ মারা গেলে পরিবারের সবার সাথে একটা দুটো ছবি তুলতে হয় না, সেই ছবি তুলতে। কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সব সময় একটা নিজেকে সৃজনশীলতার মধ্যে রাখতে পছন্দ করতেন। যেতেন মৃতদেহের ছবি তুলতে, কিন্তু নিজে থেকেই বেশ কিছু এমন আবোল তাবোল ছবি, যেগুলো আমরা স্বাভাবিকভাবে মনে করি, তুলে আনতেন। সেই ছবিগুলোই তার কাছে যেন বিশাল মান পেতে চাইতো, যাতে দর্শকরা বা অন্যান্যরা যারা ছবি বোঝেন দেখে বলেন, অসাধারণ ছবি তুলেছিস বিশ্ব। এই কথাটা তিনি বারবার শুনতে চাইতেন, কিন্তু সেটা কোনোভাবেই হতো না। আবার এই মৃতদেহের ছবি তুলতে যাওয়াটা, সেটাও আবার কেউ পাইয়ে দিত। সবসময় তার কাছে সরাসরি যোগাযোগে সেই কাজটি বা বরাতটি আসতো না। এইভাবেই জীবনটা কষ্টে সৃষ্টে কাটছিল। তার মধ্যেই তিনি একটি মারাত্মক কাজ করলেন, বিয়ে করে ফেললেন। আর তার স্ত্রীর চরিত্রে দেবলীনা দত্ত, চরিত্রের নাম মালা মালাকার। এই যখন দায়িত্ব এসে পড়ল যে নিজের পেটটাই কিভাবে চলবে ঠিক নেই, আরেকটি পেটের দায়িত্ব এসে গেল, তখনই সব গোলমাল হয়ে গেল। আমি কিন্তু কোনো গল্প ওই ট্রেলার যেটা বেরিয়েছিল, ওই ট্রেলারটির বাইরে গিয়ে বলছি না। এবার তিনি কি করবেন? এবার তিনি বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করলেন কাজ, যাতে অন্য ধরনের কাজও পাওয়া যায়। তাতে একটা দৃশ্যে ওই যারা যারা সিনেমাটা দেখেননি, ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন, ছবিওয়ালা ট্রেলার দিয়ে যদি ইউটিউবে সার্চ করেন আপনারা নিশ্চয়ই করে পাবেন। সেখানে দেখতে পারবেন বলা রয়েছে যে তুমি তো মৃতদেহের ছবি তোলো, পারবে মৃত্যুর আগে মানুষের মনে কি চলছে সেরম একটা ছবি তুলে আনতে? তাহলে এসো আমার কাছে ফিরে, তখন আমি সেই ছবির দাম দেব, তোমাকে কাজে নেওয়ার চেষ্টা করব। এই বিষয়টা তার মাথায় ঢুকে যায়। এর মধ্যে তার একজন বন্ধুকেও দেখানো হয়েছে। ওই বন্ধুরও একটা এই মালাকার পরিবারের ওপর একটা বড় অবদান রয়েছে ঠিকই। এখানে আরেকটি চরিত্র যেটা আমি উল্লেখ করেছি, কোনো একটি কর্পোরেট হাউস বা কোনো একটি মিডিয়া হাউসে চরিত্র রয়েছে রানা বসু ঠাকুর। আর বন্ধুর নামটাও বলে ফেলি, শান্তনু নাথ, যিনি গল্প ও চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন। তবে এর মধ্যে শ্রীলেখা মিত্র একটি চরিত্র অভিনয় করেছেন। খুব ছোট্ট একটি গানের দৃশ্যে তিনি অভিনয় করেছেন, নাচ করেছেন। একটি সুন্দর প্রয়োজনীয় গানই বটে। এখানে মোটামুটি 3টি গান পাবেন। একটি টাইটেল ট্র্যাক, সেটা রূপম ইসলাম গেয়েছেন। আর ওই যে শ্রীলেখা মিত্র যেই গানের সঙ্গে নেচেছেন, সেটি জোজো মুখার্জি গেয়েছেন। আর যেই গানটি সব থেকে বেশি মানুষের মন ছুঁয়ে গেছে, সেই গানটি গেয়েছেন সোমলতা আচার্য। যে গানটির কথা, মন বোঝা কি এতই সহজ বল। যে গানখানি শুনলে এবং প্রেক্ষাগৃহে বসে দেখলেই বড় পর্দায় আপনাদের কিন্তু চোখে জল চলে আসতে বাধ্য। তবে এখানে দেবলীনা দত্তর যে চরিত্রটি, সেই চরিত্রটি দেবলীনা দত্তকে দেওয়ার পরে দেবলীনা দত্ত কিভাবে হ্যান্ডেল করেছেন, সেটা কিন্তু আমার কাছে অনেক বড় কৌতূহল ছিল। যখন সিনেমাখানি দেখে বেরোলাম আর পাশাপাশি একদম বাস্তবে দেবলীনা দত্তকে দেখছি, তখন তাকে এই ধরনের কথা বলার 13ই মেতে দাঁড়িয়ে আমার সেরকম ইচ্ছাও ছিল না, আর বলার মতন জায়গাও ছিল না, বলতে পারিনি। কিন্তু ওই আলাপচারিতাটুকুতে আপনারা দেখতে পাবেন যে তার সঙ্গে কথা বলেছি, আমার এই গ্রিন ডায়েরি ইউটিউব চ্যানেলেই রয়েছে, আপনারা মনে করলে শুনে নিতে পারেন। এর পাশাপাশি বর্তমানে যখন সিনেমাটি রিলিজ করা হয়েছে এবং 23 তারিখে একটি স্পেশাল স্ক্রিনিং রাখা হয়েছিল, সব জায়গায় কিন্তু একই ব্যাপার। এর পরবর্তী সময় যদি অভিনয় নিয়ে একটু ছুঁয়ে যেতে চাই, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আজ আর নেই, কিন্তু অসাধারণ অভিনয় করলেন। দেবলীনা দত্ত দু একটি জায়গায় একটু বেশি মনে হয়েছে, তার কারণ আছে। ওই রকম একটা বিয়ের পরে, এতটা কষ্টের পরে মানুষেরটা মাথাটা ঠিক থাকে না, যে কিছুই তো নেই, ঘরে খাওয়ার পয়সা নেই, বরঞ্চ স্বামীর পাশে দাঁড়াবার জন্য তাকেও কর্মক্ষেত্রে যোগদান করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে তার যে মানসিক পরিস্থিতি, একটু মাথা সঠিকভাবে কাজ করে না। সেই জন্য অনেক অভিব্যক্তি, অনেক সংলাপ প্রক্ষেপণগুলো কেমন যেন একটু অদ্ভুত মনে হবে। আর এটাও আমি বলছি আমার ব্যক্তিগত জীবন থেকে, এবং নাট্যমঞ্চের অভিনয়ের ধারা ধরলে দেখবেন যারা দেখেছেন তারা ব্যালেন্স করতে পারবেন, যে ওই দেবলীনা দত্তের বা মালার অভিনয়টা কেমন যেন একটু অতিরিক্ত মনে হচ্ছে না? ওই জায়গাগুলো ওই কারণে একটা ওই বস্তি জায়গায় গিয়ে
স্বামী স্ত্রী থাকা, কত রকমের টোন টিটকারি শোনা, কলতলা থেকে রেশনের লাইনে প্রত্যেক জায়গায় আজে বাজে কুকথা শোনা একটা নারীর পক্ষে কতটা কষ্টকর, বা পুরুষের পক্ষেও কতটা কষ্টকর প্রাত্যহিক জীবনে, এটা যারা ফেস করেছেন তারা বিচক্ষণ বুঝতে পারছেন। আর সেই ভাবনাটাই যেন ওই দেবলীনা দত্তের মধ্যে প্রকাশ পেয়েছে। দেখ, বিশ্বর ভরসায় থাকলে না তুই না খেয়ে মরবি। এবার পাশাপাশি দু তিনটে চরিত্রের নাম আরও বলেছিলাম, রানা বসু ঠাকুর, শান্তনু নাথ, এনারা দুজনেও কিন্তু অসাধারণ অভিনয় করেছেন। রানা বসু ঠাকুরের চরিত্রটা খুবই ছোট, কিন্তু সংলাপের মধ্যে যেমন একটা ঝাঁঝ রয়েছে, তার মধ্যে এমন কিছু অভিব্যক্তি প্রকাশ পেয়েছে যেটা ভালো লাগা কাজ করবে। এগুলো ছবি, আরে মশাই শকুনের গু এর থেকে বেটার দেখতে হয়। আর শান্তনু নাথ বন্ধু হিসাবে যে চরিত্রটায় অভিনয় করলেন, তার মধ্যে ছল রয়েছে, আবার ভালোবাসাও রয়েছে, অনেকটা পাশে থাকার ইচ্ছাও রয়েছে, আবার তার থেকে কিছু কামিয়ে নেওয়ার হিসেবও মনে রয়েছে। আমি তোকে একটা ছবির কথা বলতে পারি। কি ছবি? পানু ছবি। এই সবটা মিলিয়েই কিন্তু ছবিওয়ালা। এবার দেখুন নামগুলো কি সুন্দর। বিশ্বকর্মা, আমরা জানি বিশ্বকর্মা দেবতাকে কি কারণে আমরা পূজা করি, কবে পূজা করি, কোন জায়গায় মূলত পূজিত হন। দেখুন সেই শিল্পকর্মে লিপ্ত সেই চিত্রগ্রাহকের নাম বিশ্বকর্মা। আবার তার যে সহধর্মিণী তার নাম মালা, আবার পদবিটা মালাকার। কিন্তু এই সিনেমার যেটা বিশেষভাবে বলে দেওয়ার কথা, যেটা অনেকেই জানেন, প্রত্যেকেই জানেন বলতে গেলে, সেটা হচ্ছে এই সিনেমাটি তৈরি হয়েছিল 2024 সালে। এই সিনেমাটিতে কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে জলে ডুবে মৃত্যু দেখানো হয়েছে। আর বাস্তব জীবনে 2 বছর পর তিনি জলে ডুবেই চলে গেলেন আমাদের ছেড়ে। অদ্ভুত না? একটা কেমন লাগছে না ব্যাপারটাকে ভাবতেই? যারা সিনেমাটা দেখেছেন তাদের তো মনের মধ্যে একটা অন্যরকম ভাবনা, অতি স্বাভাবিক। আর একটা বিষয়, মালা রয়ে গেল, তার আকারটা চলে গেল। শেষ দৃশ্য, ক্লাইম্যাক্সের দৃশ্য যখন যাবেন, ওই যে বললাম গানটির ঠিক আগের মুহূর্তে একটি চায়ের দোকানের দৃশ্য রয়েছে। ওই চায়ের দোকানের দৃশ্য এবং তার যে প্রেক্ষাপট, তার যে ব্যাকড্রপ, সবটা কিন্তু গোলমাল করে দেবে। ভেতরে এমন একটা আলোড়ন সৃষ্টি হবে, মনে হবে আর পারা যাচ্ছে না, নয় হল থেকে সব কিছু ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়ে বেরিয়ে যাই, আর দেখতে পারছি না, সহ্য করা যাচ্ছে না। সেই কারণে শেষ কথাটি বলবো, জীবনে আমাদের মতন ফটোগ্রাফাররা যদি সারা জীবনও কোনো মূল্য না পায়, শিল্পকর্মের সেই রকম কোনো মর্যাদা না পায়, জীবনের শেষ ছবিটা কিন্তু তাদের মর্যাদা দিয়ে যাবেই। কথা দিলাম, বাপ্পা কথা দিয়েছে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন দেবলীনা দত্ত, প্রত্যেকে কথা দিয়েছেন, রানা বসু ঠাকুর, শান্তনু নাথ, যারা যারা সঙ্গে জড়িত এই সিনেমাটি, প্রত্যেকের একটিই কথা যে শেষ ছবিটার কিন্তু দাম থাকবেই। আর ওই শেষ ছবিটার দাম দেখবার জন্য প্রত্যেকে এই ছবিটার পাশে দাঁড়ান আমি বলবো না, ছবিটা দেখুন। কেননা একটা সম্পূর্ণ বড় চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শেষবারের মতন। আর কিছু বলার নেই, কিছু চাওয়া পাওয়ার নেই। সবাই ভালো থাকবেন।